আলো নিয়ে বিজ্ঞানীদের মধ্যে দ্বন্দ্ব অনেকদিন ছিল। সেই নিউটন এর সময় থেকেই বা তারও আগে থেকেই। সে সময় অনেকে আলোকে তরঙ্গ মনে করতেন এবং অনেকে মনে করতেন যে আলো কণা দিয়ে তৈরি। এরপরে আপনার আলোর কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যেমন আপনার প্রতিফলন, প্রতিসরণ, সমবর্তন এবং অপবর্তন এগুলো বৈশিষ্ট্য দেখা যায়। এবং এই প্রতিফলন, প্রতিসরণের বৈশিষ্ট্য শুধুমাত্র আপনার তরঙ্গের ক্ষেত্রে আপনার প্রযোজ্য। বস্তুতে এইরকম কোনো বৈশিষ্ট্য দেখা যায় না। এরকম কোনো ঘটনাও ঘটবে না যেটা আলোর সাথে ঘটে। তো তরঙ্গের বৈশিষ্ট্য আলোর বৈশিষ্ট্য মিলে যায়। তরঙ্গ যেরকম হওয়ার কথা আলো সেরকম। তো আলোকে আপনার তরঙ্গ হিসেবে ধরে নেওয়া হয় যে আলো এক প্রকার তরঙ্গ। শুধুমাত্র এইরকম ব্যাপারগুলো নয়, পরবর্তীতে আমাদের বিজ্ঞানী হেনরিক হার্টজ তিনি ১৮৮৭ সালে একটা পরীক্ষা করেন এবং সেই পরীক্ষার মাধ্যমে তিনি দেখাতে সফল হন যে আলো এক প্রকার তড়িৎ চুম্বক তরঙ্গ। এবং একদম পাকাপোক্তভাবে বিজ্ঞান মহলে এটা গ্রহণ করা হয় যে আলো এক প্রকার তরঙ্গ। কিন্তু ১৯০০ সালে যখন আপনার ম্যাক্স প্ল্যাংক তার কোয়ান্টাম থিওরি প্রদান করেন, তখন তিনি আলোকে বিচ্ছিন্ন, মানে আপনার তরঙ্গ তো নিরবিচ্ছিন্ন, তাই না? তরঙ্গ নিরবিচ্ছিন্ন। তবে প্লাঙ্ক সাহেব কি করেন? সেইটাকে নিরবিচ্ছিন্নভাবে ধরে নেন। এগুলাকে প্রত্যেকে নিরবিচ্ছিন্ন। এদের সবার শক্তি মানে একেকটা শক্তি হবে h এটা কনস্ট্যান্ট আর এটা হলো আপনার কম্পাঙ্ক। তো এগুলোর নাম তিনি দেন কোয়ান্টা এবং কোয়ান্টা থেকে কোয়ান্টাম থিওরি। তো যাই হোক তিনি এইটা প্রদান করেন। তবে তিনিও মানতেন না যে আলো আসলে নিরবিচ্ছিন্ন। তিনি জাস্ট সমীকরণ মেলানোর জন্য এইটা ধরে নেয় যে আলো নিরবিচ্ছিন্ন। বাস্তবে তার কোনো আগ্রহই ছিল না এগুলোয়। কিন্তু আপনার ১৯০৬ সালে আ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন ফটো ইলেকট্রিক ইফেক্ট বর্ণনায় তিনি আ প্লাঙ্ক সাহেবেরই মানে এইটা এই এইচ নিউ এই সূত্রের সাহায্যে তিনি ফটো ইলেকট্রিক ইফেক্ট ব্যাখ্যা করেন, যেটা আপনার আলোকে তরঙ্গ হিসেবে ধরলে হয় না। আ আইনস্টাইন সাহেব আলোকে কণা হিসেবে ধরে সেটা সুন্দর ব্যাখ্যা দিয়েছিলেন। এরপরে আসে আমাদের এনএইচ কম্পটন। তিনি কম্পটন ইফেক্ট একটা ইফেক্ট। তো সেটার মাধ্যমে সেখানে কি করা হয়? আপনার একটা ইলেকট্রনকে এক্স-রে দিয়ে আঘাত করা হয় এবং তাদের ব্যবহার দুটো কণার মতো হয়। এক্স-রে এবং ইলেকট্রন এই ২ টার ব্যবহার দুটো কণার মতো হয়। তখন তিনি সেই পরীক্ষা থেকে এই সিদ্ধান্তে উপনীত হন যে এক্স-রে এক প্রকার কণা। তো এখন আবার সেই পুরনো দ্বন্দ্ব শুরু হয়ে যায়। আলোর তরঙ্গ নাকি কণা? দুটোর পক্ষে কিন্তু আপনার পাকাপোক্ত আ তাত্ত্বিক প্রমাণ এবং ব্যবহারিক প্রমাণ রয়েছে। এবং এই বিষয়টা আপনার তরঙ্গ কণার দীপ্ততার সাহায্যে খুব সুন্দর করে ব্যাখ্যা করেছে। আজকের টপিক আপনার মূল টপিকটা হলো ডি ব্রগলি বস্তু তরঙ্গের অনুকল্প সেইটা। তবে আমাদের বইয়ে এইটাও দেওয়া আছে যে তরঙ্গ কণার দীপ্ততা ২ টা কিন্তু ভিন্ন জিনিস। ২ টা এক নয়। এইটা আপনার এক প্রকার অনুকল্প, প্রস্তাবনা বলতে পারেন। আর এটা একটা মৌলিক জিনিস। এইটা আপনার মৌলিক। আচ্ছা। ব্যাপারটা আমি একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। তো এমন একটা প্রাণী বলবেন আ যা হাঁসের মতো ডিম পাড়বে এবং স্তন্যপায়ীর মতো শিশুকে দুধ খাওয়ায়। এরকম একটা প্রাণী বলুন তো, সেটার নাম কি? যদি মাথায় না আসে, এইরকম একটা প্রাণীর নাম হলো আপনার প্লাটিপাস। প্লাটিপাস। সম্ভবত এইটা সম্পর্কে আপনি জানেন। প্লাটিপাস এমন একটা প্রাণী যা ডিম পাড়ে হাঁসের মতো এবং স্তন্যপায়ীদের মতো তার বাচ্চাকে সে দুধও খাওয়ায়। এখন সেই প্লাটিপাসকে আপনি কি বলবেন? হাঁস বলবেন? নাকি আপনার কি যেন স্তন্যপায়ী বলবেন? স্তন্যপায়ী। কোনটা বলবেন? প্লাটিপাস হাঁস নাকি স্তন্যপায়ী? উত্তর না প্লাটিপাস হাঁস, না কোনো স্তন্যপায়ী। প্লাটিপাস সে প্লাটিপাস মানে সে নিজে। বুঝতে পারলেন কথাটা কি বলতেছি? বৈশিষ্ট্য মিলে যাইতে পারে। প্লাটিপাসের সাথে হাঁসের বৈশিষ্ট্য মিলতে পারে। প্লাটিপাসের সাথে স্তন্যপায়ীর বৈশিষ্ট্য মিলতে পারে। তাই দেখে প্লাটিপাসকে আপনি তো স্তন্যপায়ী বা হাঁসের ক্যাটেগরিতে ফেলতে পারেন না এইভাবে। আপনার নির্দিষ্ট কিছু তো বৈশিষ্ট্য থাকা দরকার। যেমন আপনি এভাবে বলতে পারেন যে মানুষ খায়, গরুও খায়। তো গরু আর মানুষ এক হলো নাকি? দুটো আলাদা প্রাণী। দুটো আলাদা প্রাণী। এখন এই ব্যাপারটা আপনি আলোর ক্ষেত্রে চিন্তা করেন। আচ্ছা, আলোর ক্ষেত্রে চিন্তা করুন। আলো বা যেটাকে বলা হয় ফোটন, এই কণা কখনো দেখবেন যে আপনার কণার মতো আচরণ করে, কখনো আপনার তরঙ্গ। ফটোইলেকট্রিক ইফেক্ট বা কম্পন ইফেক্ট এর মতো ইফেক্টে এটা মনে হয় যেন আলো একটা কণার মতো। আবার যখন আপনার
একে প্রতিসরণ করাবেন, প্রতিফলন করাবেন, সমবর্তন করাবেন, তখন মনে হবে আলো যেন একটা তরঙ্গ। তো আপনি কি নাম দেবেন? আলো কণা হবে নাকি তরঙ্গ হবে? সে প্লাটিপাসের মতো। প্লাটিপাস যেমন হাঁসছিল না, স্তন্যপায়ী ছিল প্লাটিপাস, সে নিজেই আলাদা একটা প্রাণী। তেমনি ভাবে আলো বা ফোটন এরা আলাদা একটা জিনিস। তারা না তরঙ্গ, না তারা কণা। আলো বা তরঙ্গের মধ্যে এই দুইটার বৈশিষ্ট্য আছে, থাকতেই পারে ওই স্তন্যপায়ীর মতো। তবে যেমন প্লাটিপাস আলাদা প্রাণী, তেমনি ভাবে আলো বা ফোটন আলাদা জিনিস। এরা কণার কাতারেও পড়ে না, তরঙ্গের কাতারেও পড়ে না। এদের জন্য আলাদা একটা ক্যাটাগরি চালু করা হয়, সেগুলো হলো কোয়ান্টাম কোয়ান্টাম কণা। এবং শুধুমাত্র আলো নয়, আপনার অনেক ছোট ছোট জিনিস যেমন ইলেকট্রন, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এবং আরো অনেক কণা রয়েছে, যেগুলোকে বলা হয় আপনার কোয়ান্টাম কণা। এগুলোর মধ্যে আপনার তরঙ্গের বৈশিষ্ট্য থাকে এবং বস্তুর বৈশিষ্ট্য থাকে, কণার বৈশিষ্ট্য থাকে। তবে না এরা বস্তু, না এরা তরঙ্গ, এরা সম্পূর্ণ আলাদা জিনিস, এরা কোয়ান্টাম কণা। এবং এই ব্যাপারটাকে বলা হয় আপনার তরঙ্গ কণার দ্বিত্বতা। অর্থাৎ দুটো বৈশিষ্ট্যই একসাথে আমার ভিতরে আছে, তো আমি কোয়ান্টাম পার্টিকেল। তরঙ্গ কণার দ্বিত্বতা তো হলো। এবার আমাদের ডি ব্রগলি সাহেবের বস্তু তরঙ্গের অনুকল্প বোঝার সময়। বিষয়টা এমন যে আমাদের ওই তিনটা পরীক্ষা, মানে তিনটা ঘটনা, ব্ল্যাক বডি রেডিয়েশন, ফটোইলেকট্রিক ইফেক্ট এবং কম্পটন ইফেক্ট, এইটার মাধ্যমে আপনার প্রমাণ হয় যে আলো কণা, মানে এখানে তরঙ্গকে কণা বলা হচ্ছে। এরপরে আমাদের ডি ব্রগলি সাহেব আসেন। তিনি এসে একদম অন্যরকম কথা বলেন। আমাদের এতদিন আলোচনা কি চলছিল যে আলো এইটা হলো কণা, এবং ডি ব্রগলি সাহেব এসে এইটা বলেন যে আমরা যে বস্তু দেখি, বস্তু তার তরঙ্গ ধর্ম রয়েছে, তরঙ্গ ধর্ম বিদ্যমান। আলোচনা হচ্ছিল আলো কণা। ডি ব্রগলি সাহেব এসে বলেন বস্তুরও তরঙ্গ ধর্ম রয়েছে, এবং এইটা সম্পর্ক দেখানোর জন্য তিনি একটা সমীকরণ প্রদান করেন। সমীকরণটা ছিল এরকম, এখানে লিখি যে ল্যামডা সমান সমান এইচ বাই পি, এইরকম সমীকরণ। এখানে দেখেন এই ল্যামডাটা, এটা হলো আপনার তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য, এবং এই পিটা যে রয়েছে, পিটা হলো ভরবেগ, পি হলো আপনার ভরবেগ। তো তরঙ্গ দৈর্ঘ্য কিসের বৈশিষ্ট্য হয়? একটা তরঙ্গের বৈশিষ্ট্য, ভরবেগ একটা বস্তুর বৈশিষ্ট্য। তো তিনি দুইটা বিষয়টাকে একসাথে করে দেখান যে আমরা যে বস্তু রয়েছে তার তরঙ্গ ধর্ম বিদ্যমান। এবং আমাদের এখন এই সমীকরণটাই প্রতিপাদন করতে হবে, ল্যামডা ইজ ইকুয়াল এইচ বাই পি। তাহলে শুরুটা কিভাবে করবেন? তো প্রথমে মনে করবেন বা ধরে নেবেন যে একটা কণা যার নিশ্চল ভর m0 এবং এর আপেক্ষিক তত্ত্বীয় ভর যথাক্রমে m ও v। আপেক্ষিক তত্ত্বীয় ভর বিষয়টি কি? যারা আইনস্টাইনের রিলেটিভিটি নিয়ে একটু ঘাটাঘাটি করেন তারা সম্ভবত এই বিষয়টা নিয়ে পরিচিত আছেন। ধরুন এই যে এখন আমি স্থির, বা মানে আমার ভিতর তেমন একটা গতি নাই বললেই চলে। এখন আমার ভর হলো ধরুন 50 কেজি। স্থির অবস্থায় আমার ভর হলো 50 কেজি। এখন যদি আমার বেগ অনেক হয়, আলোর বেগের অনেক কাছাকাছি হয়, তখন আমার ভর এই 50 কেজি থাকবে না। তখন আমার ভর ধরেন 100 কেজি হয়ে যাবে। তখন আমার ভর m সমান সমান 100 কেজি হয়ে যাবে। এটাকে, এই যে 100 কেজি হলো না, এটাকেই বলা হয় রিলেটিভিস্টিক মাস, বা বাংলায় আপেক্ষিক তত্ত্বীয় ভর। এই একই কথা আপনার বেগের ক্ষেত্রে। এবং এরপর লিখবেন কণাটির সাপেক্ষে কোনো স্থির পর্যবেক্ষকে আহ কণাটির সাপেক্ষে কোন স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে কৌণিক কম্পাঙ্ক
এরকে কি বলতেছে ওমেগা নট। ব্যাপারটা বোঝেন, যেমন এই কণাটা আপনার ভি বেগে যাচ্ছে, আরেকটা লোক সেও ভি বেগে যাচ্ছে একই সাথে। তো তিনি দেখতেছে যে সেই কণাটার যে কৌণিক কম্পাঙ্ক সেটা হলো আপনার ওমেগা নট। এখন এইরকম হলে আপনি এর তরঙ্গ ফাংশন লিখতে পারেন এইভাবে, সাই সমান সমান এ সাইন ওমেগা নট টি নট। এখন লরেন্স রূপান্তর বলতে একটা কথা আছে, এটা সম্ভবত আপনি আপেক্ষিক তত্ত্বে গিয়ে পাবেন। সেখানে টি নট সমান সমান টি মাইনাস এক্স ভি বাই সি স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা আপনার রিলেটিভিটির একটা অংশ। তো এখানে সেই মানটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর জাস্ট এই অংশটাকে আপনি ওমেগার নিচে নিয়ে আসবেন। এরপর এই লাইন থেকে পরবর্তী লাইনে কিভাবে যাবেন, এ সমান সমান সাইন ওমেগা নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন একটা কাজ করবেন, একই সংখ্যা দিয়ে গুণন এবং ভাগ করবেন এই জায়গাতে। এখানে হবে ভি বাই সি স্কোয়ার গুণন সি স্কোয়ার বাই ভি স্কোয়ার, এবং এখানে ব্র্যাকেটের মধ্যে টি মাইনাস এক্স ভি বাই সি স্কোয়ার। এখন যদি আপনি, আচ্ছা এটা এইটুকু হলো রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার সি স্কোয়ার, এই অংশ দিয়ে এইটুকুর সাথে গুণন করে দিবেন, এইটুকু যেমন তেমন। এটা যদি গুণন করেন তাহলে আপনার স্কয়ার বাই ভি টি হবে বিয়োগ, যখন এটা দিয়ে আপনি গুণন করবেন দেখেন আপনার এরকম হবে যে এক্স ইন্টু ভি বাই সি স্কোয়ার গুণন এই অংশটুকু সি স্কোয়ার বাই ভি। এখন এইটা কাটাকাটি হবে, এইটা কাটাকাটি হয়ে আপনার এক বাঁচবে, অর্থাৎ আপনি জাস্ট এইটা এইভাবে লিখতে পারবেন। তো আপনি এই পর্যন্ত আসলেন। তো আগের ধাপে আমাদের এই পর্যন্ত ছিলাম আমরা। এখন এর পরের ধাপ কি হবে, এর পরের ধাপ আমাদের এখানে এটা সাই, তো আপনি সাই কি পাবেন, সাই সমান সমান এ সাইন ওমেগা নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এইটা এমনই থাকবে গুণন ভি বাই সি স্কোয়ার। এই অংশটা এইটাকে বলা হয় আপনার গুচ্ছ বেগ, এবং একে ইউ দ্বারা প্রকাশ করা হয় মাইনাস এক্স। এটা পরবর্তী টপিক রয়েছে গুচ্ছ বেগ দশাবেগ, এইটা তখন বুঝতে পারবেন যে আসলে ব্যাপারটা এখানে কি হয়েছে। এখন দেখুন এইরকম একটা জিনিস পাবেন, আমরা তরঙ্গের আদর্শ সমীকরণ জানি, তরঙ্গের আদর্শ সমীকরণ সেটা কি জানি আমরা, y সমান সমান a sin 2 পাই বাই ল্যামডা ইনটু vt মাইনাস x। এখানে দেখুন মানে এখানে দুটো, একটাতে সাই লিখতেছি একটাতে ওয়াই লিখতেছি, এইটা যে জাস্ট পার্থক্য। এইটা আপনার বিস্তার, এইটা বিস্তার, এটা সাইন ফাংশন এবং এর ভিতরকার সেটা কোণের মান। এখানে দেখুন ax ax 80 এইটা বেগ বোঝায় এবং এইটাও বেগ। তার মানে আপনার কি মাঝখানের যে মানে আমাদের সমীকরণটা কিন্তু মিলে যাচ্ছে পুরোটুকু। এখন তাহলে আপনি বলতে পারেন যে আমাদের যে এইটুকু আছে, এইটুকু এবং এইটুকু দুটোই আপনার একই জিনিস প্রকাশ করে। সেক্ষেত্রে আপনি লিখতে পারেন যে 2 পাই বাই ল্যামডা সমান সমান এইটুকু ওমেগা নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার গুণন ভি ডিভাইডেড সি স্কোয়ার। আগের ধাপে আমরা এই অংশটুকু পাইছিলাম যে 2 পাই ইজ ইকুয়াল ওমেগা নট বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার গুণন ভি ডিভাইডেড সি স্কোয়ার। তার পরবর্তী লাইনে আপনি একে এম নট দিয়ে গুণন করবেন। এম নট কি ছিল আমাদের নিশ্চল ভর, প্রথমে ধরে নিয়েছিলাম কোনটির নিশ্চল ভর আপনার এম নট। এবং এর পরবর্তী ধাপ দেখেন আপনার আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বের সূত্র অনুযায়ী আপনার এম সমান সমান এম নট বাই 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। সেক্ষেত্রে আপনার এই পুরোটুকু অংশ এর পরিবর্তে জাস্ট আপনি তার আপেক্ষিক তত্ত্বীয় ভর এম লিখতে পারেন। এর আগে আমরা যখন ধরে নিয়েছিলাম এটা ধরে নিয়েছিলাম যে আপেক্ষিক তত্ত্বীয় ভর হবে এম।
এখন আমাদের ক্রস গুণনের পালা। এইটা দিয়া এই পাশে গুণন করবেন, এইটা দিয়ে ওই পাশে গুণন করবেন। এই পাশে তাহলে হবে 2 পাই এম নট সি স্কোয়ার সমান সমান ওমেগা নট এম, ওমেগা নট এম ভি থাকবে এবং ল্যামডা এই পাশে হলো। এখন দেখুন আইনস্টাইনের আমাদের আরেকটা সূত্র রয়েছে, সেই সূত্রটা কি বলে, ই সমান সমান এম সি স্কোয়ার। এটা তো আইনস্টাইনের সবচাইতে পরিচিত একটা সূত্র। এখন এটা হলো আপনার রিলেটিভিস্টিক মাস বা আপেক্ষিক তত্ত্বীয় ভর। যদি নিশ্চল ভরের জন্য আনতে চান জাস্ট নট বসায় দেন। তো এইটুকু অংশ যে রয়েছে, এইটুকু অংশ, এটার পরিবর্তে আমরা ই নট লিখতে পারি। তাহলে 2 পাই ই নট সমান সমান ওমেগা এম ভি। আচ্ছা, এম ভির পরিবর্তে আমরা কি লিখতে পারি? আমরা কি জানি ভরবেগ পি সমান সমান এম ভি। তাহলে আমরা এটাকে পি লিখে দিলাম দুটোর পরিবর্তে, এইটা আপনার পি আর ল্যামডা থাকবে। আচ্ছা, এটা হলো। এখন 2 পাই প্লাঙ্কের সূত্র ছিল ই সমান সমান এইচ নিউ। তো নট থাকলে দুটোতে নট দিয়ে দিবেন, এখানে এইচ নট। কৌণিক কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক সমান সমান 2 পাই গুণন কম্পাঙ্ক, কম্পাঙ্ক এখানে নিউ। তো নিউ নট সমান সমান 2 পাই ওমেগা নট সমান সমান 2 পাই নিউ নট। এইটা এখানে বসায় দেন, 2 পাই নিউ নট পি ল্যামডা। তার আমাদের কি কি হলো? এখানে দেখেন 2 পাই এবং নিউ নট, এই পাশেও 2 পাই এবং নিউ নট। তাহলে আপনার এটা 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 কাটাকাটি, তাহলে এই পাশে থাকবে আপনার এইচ সমান সমান পি ল্যামডা। আর যদি আপনি একটা কাজ করেন, পিটাকে এই পাশে এনে দেন, তাহলে এইচ সমান সমান পি, দুঃখিত, এইচ বাই পি ইজ ইকুয়াল ল্যামডা। এবং এটাই আপনার ডি ব্রগলির সমীকরণ, যেটা প্রমাণ করে যে বস্তুর মধ্যে তরঙ্গ ধর্ম বিদ্যমান। ডি ব্রগলি সাহেবের এই সমীকরণের সাহায্যে আমরা ভরের নতুন একটা রাশি পাই, সেটা হলো ভরবেগ সমান সমান এইচ বাই ল্যামডা। এইটা আবার কি বলতেছে তাহলে? এইটা হলো আপনার বলতেছে তাহলে তরঙ্গেরও ভরবেগ বিদ্যমান, এরকম একটা কথা বলতেছে। তো ওইটা আমাদের মাথা ঘামানোর দরকার নেই। তো এটা দেখেন, আমরা একটা কাজ করি, এইচ লবকে 2 পাই দিয়ে ভাগ করতেছি এবং হরকেও 2 পাই দিয়ে ভাগ করতেছি। একটা সমীকরণ, একটা ভগ্নাংশ আপনি চাইলে লব হরকে একই সংখ্যা দিয়ে ভাগ করতে পারেন, এতে সমীকরণের কোনো মানের পরিবর্তন হয় না। এখন উপরেরটা উপরের মতোই, নিচে থেকে আপনি উপরে লিখবেন, তাহলে উল্টে যাবে, ডিভাইডেড বাই ল্যামডা। এখন এইটা এর আগে বলেছিলাম, এইটাকে এইভাবে প্রকাশ করা হয়, এইচ কাট। এবং এই যে এইটা রয়েছে, এটা একদম নতুন রাশি আমাদের, একে বলা হয় আপনার ওয়েভ নাম্বার, ওয়েভ নাম্বার নাম্বার। তাহলে আমরা কি পেয়ে গেলাম? পি সমান সমান এইচ কে। এবং শক্তি আমরা যে দেখেছি, শক্তি সমান সমান এইচ নিউ, এটাকে একইভাবে একটু পরিবর্তন করা যায়। তো কি করব, এইচ কে 2 পাই দিয়ে ভাগ দিব এবং 2 পাই দিয়ে গুণন দিব, সেই সাথে আমাদের থাকবে নিউ কম্পাঙ্ক। এইটা তো বুঝতেছি না, এইটার মতো করে এইচ কাট, এইটা কি হবে বলেন তো? এটা হলো আমাদের কম্পাঙ্ক, একটু আগে দেখাই দিচ্ছি যে কম্পাঙ্ক সমান সমান 2 পাই, কৌণিক কম্পাঙ্ক সমান সমান 2 পাই গুণন কম্পাঙ্ক। তাহলে এখানে আপনার ওমেগা লিখতে পারেন সেক্ষেত্রে, অর্থাৎ ই সমান সমান এইচ ওমেগা। তো এই দুইটা আমাদের পরবর্তীতে অনেক কাজে লাগে, যখন আপনি স্ক্রোডিঙ্গার ইকুয়েশন করবেন তখন এই বিষয়টা বারবার চলে আসবে। আজকে এইটুকুই, ভালো থাকবেন।